শ্রদ্ধা অবশেষে রাগিনীর হাত থেকে বরুণ ও কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হলেন। উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লেও শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফেরে। এরপর দুই বোনের মধ্যে সামান্য কথার কাটাকাটি হলেও সেই বিশাল বিপদ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং তারা প্রতিজ্ঞা করে, এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গের এই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের ৩৩৯তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। রাগিনীর প্রাসাদোপম অট্টালিকার ড্রয়িং রুমে তখন পিনুপতন নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন ঝড়ের আগের এক কৃত্রিম শান্ত ভাব। চারিদিকে দামি ঝাড়বাতির আলোয় প্রতিটি আসবাবপত্র চকচক করছে, কিন্তু সেই জৌলুসের আড়ালে যে ষড়যন্ত্রের কালো ছায়া ঘনিয়ে আসছিল তা ঘুণাক্ষরেও কেউ টের পাচ্ছিল না। শ্রদ্ধা ঘরের এক কোণে দাঁড়িয়ে তার হৃৎস্পন্দন সামলানোর চেষ্টা করছিলেন। তার চোখের চাউনি ছিল স্থির কিন্তু সতর্ক, যেন শিকারী বিড়াল তার চূড়ান্ত লাফের জন্য প্রস্তুত হচ্ছে। ঘরের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন অভয়, তার বিশ্বস্ত সহযোগী। তাদের মধ্যে কোনো কথা হলো না, কেবল চোখের পলকে এক বিদ্যুৎগতি সংকেত বিনিময় হল। শ্রদ্ধার সেই সূক্ষ্ম ইশারা অভয়ের কাছে ছিল চূড়ান্ত আদেশের মতো। অভয় তার পকেটে থাকা একটি ক্ষুদ্র কালো রঙের রিমোট কন্ট্রোল জাতীয় অত্যাধুনিক ডিভাইসের উপর আঙুল রাখলেন। প্রযুক্তির এই বিস্ময়কর যন্ত্রটি তারা বহু কষ্টে জোগাড় করেছিলেন শুধুমাত্র আজকের এই মুহূর্তটির জন্য। অভয় বোতামে চাপ দিলেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘরের নিয়ন্ত্রিত বাতানুকূল পরিবেশ এক অদ্ভুত পরিবর্তনের শিকার হল। যন্ত্রটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এক তীব্র, অসহনীয় এবং গা গুলানো পচা গন্ধের কালো ধোঁয়া নিঃশব্দে ছড়িয়ে পড়তে শুরু করল। প্রথমে কেউ কিছু বুঝতে পারল না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হল যেন শত বছরের পুরনো কোনো পচা নর্দমা বা মৃত প্রাণীর গলিত শরীরের গন্ধ বাতাসের প্রতিটি অণুকে বিষাক্ত করে তুলেছে। সুগন্ধি ধূপ আর দামি পারফিউমের ঘ্রাণ মুহূর্তের মধ্যে উবে গিয়ে সেই বিভীষ্ম গন্ধে ঘরটি নরককুণ্ডে পরিণত হল। এই বিশৃঙ্খলার সুযোগটিকেই কাজে লাগানোর জন্য শ্রদ্ধা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গন্ধ ছড়িয়ে পড়ার সাথে সাথেই যখন পরিবারের সদস্যরা নাকে কাপড় দিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করলেন, তখন শ্রদ্ধা নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য এক নিপুণ অভিনয়ের আশ্রয় নিলেন। তিনি দ্রুত পায়ে রাগিনীর সোফার পেছনে গিয়ে দাঁড়ালেন। রাগিনী তখন গন্ধের চোটে কাশছিলেন এবং রাগে ফুঁসছিলেন। শ্রদ্ধা অত্যন্ত বিনয়ী আর ভীত সন্ত্রস্ত ভাব করে রাগিনীর মাথায় হাত রাখলেন, যেন তিনি তার মালকিনের এই কষ্টে অত্যন্ত ব্যথিত। তিনি রাগিনীর মাথা টিপে দেওয়ার ভান করতে শুরু করলেন। তার আঙুলগুলো রাগিনীর কপালে ঘুরছিল ঠিকই, কিন্তু তার চোখ ছিল দরজার দিকে। এই মাসাজ বা সেবা ছিল কেবল একটি নিখুঁত আবরণ, যার আড়ালে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। পরিবারের অন্য সদস্যরা তখন তীব্র বিরক্তি আর আতঙ্কে চিৎকার শুরু করেছে। একজন বয়স্ক সদস্য নাকি রুমাল চেপে আর্তনাদ করে উঠলেন, ইস, কিসের এই জঘন্য গন্ধ! আমার তো দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যেন ঘরের কোথাও কোনো জানোয়ার মরে পচে গলে গেছে। অন্য একজন বললেন, এসি থেকে কি গ্যাস লিক হচ্ছে, নাকি পয়ঃনিষ্কাশন নালীতে সমস্যা হলো? এভাবে তো টেকা যাচ্ছে না। এই হট্টগোলের মাঝে কড়া মেজাজের রাগিনী, যিনি সবসময় নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পছন্দ করেন, তিনিও কিছুটা ভড়কে গেলেন। তিনি চিৎকার করে তার কর্মচারীদের ডাকলেন, কিন্তু গন্ধে তার নিজের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। বাধ্য হয়ে তিনি হুকুম দিলেন, সবাই এখনই মাস্ক পরো আর খুঁজে বের করো এই দুর্গন্ধের উৎস কী। মুহূর্তের মধ্যে বাড়ির চাকর বাকরা দৌড়াদৌড়ি শুরু করল। পরিবারের সকলে মুখে মাস্ক বা কাপড় বেঁধে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করল। আর এই বিশৃঙ্খলা, এই বিভ্রান্তিই ছিল শ্রদ্ধার পরিকল্পনার মূল চাবিকাঠি। যখন রাগিনী এবং তার পরিবারের সমস্ত মনোযোগ এই অসহনীয় গন্ধের উৎস খুঁজতে এবং নিজেদের নাক বাঁচাতে ব্যস্ত ছিলেন, তখন শ্রদ্ধা বুঝলেন এখনই সময়। তিনি আর চোখে অভয়ের দিকে তাকালেন। মাস্কের আড়ালে অভয়ের মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। শ্রদ্ধা খুব সন্তর্পণে রাগিনীর পিছন থেকে সরে এলেন। কেউ লক্ষ্য করল না যে ঘরের এই হুলস্থুল পরিস্থিতির মধ্যে শ্রদ্ধা এবং অভয় ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে মূল করিডরের দিকে সরে যাচ্ছেন। তাদের গন্তব্য ছিল রাগিনীর ব্যক্তিগত কক্ষ, যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেই গোপন চাবি বা তথ্য যা দিয়ে তারা বন্দি কীর্তি ও বরুণকে উদ্ধার করতে পারবেন। করিডরটি ছিল দীর্ঘ এবং ছমছমে। ড্রয়িং রুমের কোলাহল এখানে ক্ষীণ হয়ে আসছিল। শ্রদ্ধা এবং অভয় বিড়ালের মতো নিঃশব্দে এগোতে লাগলেন। তাদের বুকের ভেতর তখন হাতুড় পেটার শব্দ, কিন্তু বাইরে তারা শান্ত। প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে ফেলা। দেয়ালের দামি পেন্টিংগুলো যেন তাদের দিকে তাকিয়ে উপহাস করছিল। হঠাৎই একটি মোড় ঘুরতেই তারা থমকে দাঁড়ালেন। রাগিনীর ব্যক্তিগত কক্ষের দরজার সামনে এক বিশালদেহী প্রশিক্ষিত দেহরক্ষী প্রহরারত ছিল। তার কোমরে আগ্নেয়াস্ত্র এবং চোখে সন্দেহের দৃষ্টি। শ্রদ্ধা এবং অভয়কে দেখা মাত্রই গার্ডটি তার পেশিময় হাত দিয়ে পথ আটকে দাঁড়ালো। তার গলার স্বর ছিল বজ্রকঠিন, এই তোমরা এখানে কি করছো? ওদিকে ড্রয়িং রুমে
ঝামেলা হচ্ছে, আর তোমরা এদিকে। এই এরিয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখনই ফিরে যাও। শ্রদ্ধা জানতেন এখন পিছু হাঁটার কোনো উপায় নেই। কথার জালে সময় নষ্ট করার মতো বিলাসিতা তাদের হাতে নেই। তিনি অভয়ের দিকে তাকালেন এবং চোখের পলকে সিদ্ধান্ত নিলেন। গার্ডটি কিছু বুঝতেও বাড়ার আগেই অভয় তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো এক অসম কিন্তু তীব্র শারীরিক লড়াই। গার্ডটি ছিল শক্তিশালী। সে অভয়কে এক ঝটকায় সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রদ্ধা পাশ থেকে একটি ভারী ধাতব মূর্তির স্ট্যান্ড দিয়ে গার্ডের হাতে আঘাত করলেন। গার্ডটি ব্যথায় কুঁকড়িয়ে উঠলেও কিন্তু হার মানল না। তিনি পাল্টা আক্রমণ করল শ্রদ্ধার দিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে করিডোরের পাশে রাখা একটি অত্যন্ত দামি এবং সুন্দর কারুকাজ করা চীনামাটির ফুলদানি সশব্দে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ঝনঝন শব্দে করিডোর কেঁপে গেল। শ্রদ্ধা আতঙ্কিত হলেন যদি এই শব্দে কেউ চলে আসে, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল, কারণ ড্রয়িং রুমের হট্টগোল এই শব্দকে চাপা দিয়ে দিয়েছিল। অভয় সর্বশক্তি দিয়ে গার্ডের গলা পেঁচিয়ে ধরলেন, আর শ্রদ্ধা গার্ডের পায়ে আঘাত করে তাকে ভারসাম্যহীন করে দিলেন। অবশেষে তাদের সম্মিলিত শক্তি আর কৌশলের কাছে হার মেনে গার্ডটি জ্ঞান হারিয়ে ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। শ্রদ্ধা হাঁপিয়ে ধাপিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি ফিসফিস করে বললেন, প্রথম বাধা পার হলো অভয়, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। অভয় গার্ডের পকেট থেকে চাবি খুঁজতে খুঁজতে বললেন, ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেওয়ার এটা কেবল শুরু, আসল কাজ এখনো বাকি। চলো দ্রুত। এদিকে নিজের ব্যক্তিগত কক্ষে বসে থাকা রাগিনী তখন রাগে আর হতাশায় প্রায় উন্মাদিনী হয়ে উঠেছেন। গন্ধের কারণে তার মাথা ধরে গেছে, তার উপর কর্মচারীদের অপদার্থতা তাকে ক্ষিপ্ত করে তুলেছে। তিনি জানতেন না যে তার দরজার বাইরেই তার বিশ্বস্ত গার্ড এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। রাগিনী ঘরের ভেতর পায়চারি করতে করতে বিড়বিড় করছিলেন, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আমি রাগিনী, আমাকে হারানো এত সহজ নয়। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে কীর্তি আর বরুণকে এই বাড়িতে রাখা আর নিরাপদ নয়। শ্রদ্ধার গতিবিধি তার সন্দেহজনক মনে হচ্ছে। তিনি পকেট থেকে ফোন বের করে তার ডান হাত এক বিশ্বস্ত গুন্ডাকে কল করলেন। ফোনের ওপারে রিং হতেই তিনি চিৎকার করে নির্দেশ দিলেন, শোনো, এখনই গাড়ি বের করো। ওই দুই আপদকে, কীর্তি আর বরুণকে আজকেই এখান থেকে সরিয়ে ফেলতে হবে। শহরের বাইরের পুরনো গুদামে নিয়ে চলো ওদের, আমি নিজে আসছি। এটাই আমার শেষ চাল, আজকে রাতেই সব শেষ করে দেব। ফোন রেখেই তিনি আলমারি থেকে কিছু জরুরি কাগজপত্র বের করতে লাগলেন। তিনি জানতেন না যে তার এই নির্দেশ পরোক্ষভাবে শ্রদ্ধা আর অভয়ের কাজকে আরও সহজ করে দিচ্ছে। শ্রদ্ধা আর অভয় যা দরজার বাইরে লুকিয়ে সব শুনছিলেন, তারা একে অপরের দিকে তাকালেন। রাগিনীর এই নতুন প্ল্যান তাদের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিল। তারা দ্রুত পায়ে সেই ঘরে ঢুকলেন যেখানে কীর্তি আর বরুণকে আটকে রাখা হয়েছিল। ঘরের ভেতরটা ছিল অন্ধকার আর ভ্যাপসা। কীর্তি আর বরুণ দুজনেই অর্ধচেতন অবস্থায় মেঝেতে পড়েছিলেন, তাদের হাত পা বাঁধা। শ্রদ্ধার চোখে জল এসে গেল নিজের বোনকে এই অবস্থায় দেখে, কিন্তু এখন কান্নার সময় নয়। অভয় দ্রুত তাদের বাঁধন খুলতে শুরু করলেন। শ্রদ্ধা বললেন, আমাদের হাতে সময় নেই, রাগিনীর লোকেরা যে কোনো মুহূর্তে এসে পড়বে, আমাদের প্ল্যান বি কার্যকর করতে হবে। তারা দ্রুত অজ্ঞান হয়ে যাওয়া সেই বিশালদেহী গার্ড এবং রাগিনীর আর একজন কর্মচারীকে, যাকে তারা আগেই কৌশলে অজ্ঞান করেছিলেন, ঘরের ভেতর টেনে এনে এরপর শুরু হলো এক ঝুঁকিপূর্ণ এবং অদ্ভুত কাজ। শ্রদ্ধার অভয় মিলে কীর্তি আর বরুণের গায়ের পোশাক খুলে সেই অজ্ঞান গার্ড এবং কর্মচারীর গায়ে পরিয়ে তাদের মুখে মাস্ক এবং মাথায় হুড পরিয়ে এমনভাবে চেয়ারে বেঁধে রাখলেন যাতে দূর থেকে দেখলে মনে হয় ওরাই কীর্তি আর বরুণ। আসল কীর্তি আর বরুণকে ততক্ষণে পেছনের গোপন দরজা দিয়ে সাবধানে বের করে একটা নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হলো। এই পুরো কাজটি করতে গিয়ে শ্রদ্ধার হাত কাঁপছিল, কিন্তু তার মনের জোর ছিল অটুট। মিনিট 10 মধ্যেই রাগিনীর নির্দেশ মতো তার লোকেরা ঘরে ঢুকলো। তারা দেখল কীর্তি এবং বরুণ না তারা দেখলেন কীর্তি এবং বরুণ মাথা নিচু করে বসে আছে। রাগিনীর লোকেরা কোনো প্রশ্ন না করে বা তাদের চেহারা চেক না করেই, কারণ মুখে মাস্ক এবং মাথায় হুড ছিল, তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল। বাইরে কালো রঙের এসইউভি গাড়ি প্রস্তুত ছিল। রাগিনী নিজে গাড়ির সামনের সিটে বসেছিলেন। তিনি পেছনের সিটে বন্দীদের তোলার নির্দেশ দিলেন। গাড়ি স্টার্ট নিল এবং দ্রুতগতিতে শহরের কোলাহল ছেড়ে নির্জন এলাকার দিকে ছুটল। গাড়ির ভেতর তখন শ্মশানের নীরবতা। রাগিনী মাঝে মাঝে রিয়ারভিউ মিররে তাকাচ্ছিলেন। তার মুখে তখন বিজয়ের ক্রূর হাসি। তিনি ভাবছিলেন আজকেই তিনি সব ঝামেলার ইতি টানবেন। গাড়িটি যখন শহরের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত জরাজীর্ণ গুদামের সামনে এসে থামল, তখন রাত বেশ গভীর। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হুয়া। পরিবেশটা গা ছমছমে। রাগিনী গাড়ি থেকে নামলেন। তার হিলের খটখট শব্দ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হলো। তার লোকেরা পেছনের সিট থেকে বন্দী দুজনকে নামিয়ে গুদামের মাঝখানে দাঁড় করালো। গুদামের ভেতরে একটা মাত্র ধিকি ধিকি জ্বলতে থাকা বাল্ব ঝুলছিল। সেই আলো আধারে রাগিনী বন্দীদের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি নাটকীয় ভঙ্গিতে বললেন, তোমাদের খেলার এখানেই শেষ। ভেবেছিলে আমার সঙ্গে পাল্লা দেবে, এবার দেখো রাগিনীর আসল রূপ। তিনি বিজয়ের উল্লাসনিদে হাত বাড়িয়ে বন্দীদের মুখের মাস্ক এবং মাথার হুড খোলার জন্য এগিয়ে এলেন। তার চোখে ছিল জিঘাংসা। তিনি একটানে মাস্ক খুললেন, কিন্তু মাস্ক খোলার সাথে সাথেই তার মুখ থেকে সমস্ত হাসি, সমস্ত
দম্ভ নিমিষে উড়ে গেল। তার চোখ কপালে উঠল, চেয়াল ঝুলে গেল। তিনি দেখলেন গাড়ির ভেতরে বরুণ আর কীর্তির বদলে বসে আছে তার নিজেরই সেই গার্ড এবং কর্মচারী, যাদের মুখ এখন টেপ দিয়ে বন্ধ এবং তারা ভয়ে কাঁকুড়ে মিনতি করছে। রাগিনী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কয়েক পা পিছিয়ে গেলেন, তার পা টলছিল। এ কি করে সম্ভব? তিনি চিৎকার করে উঠলেন, তার গলা চিরে যেন রক্ত বেরিয়ে আসবে। আমার লোকেরা এখানে কেন? কীর্তি আর বরুণ কোথায়? কারা করলো এটা? তিনি উন্মাদিনীর মতো এদিক ওদিক তাকাতে লাগলেন। তার সঙ্গীরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। এই মুহূর্তে রাগিনী হাড়হিম করা সত্যটি উপলব্ধি করলেন। শ্রদ্ধা কেবল তাকে ধোকাই দেননি, বরং তার